আচ্ছা, আমাদের রিপেয়ার এবং হিলিং। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখি যে হিলিং এবং রিপেয়ার হবে প্যারেনকাইমা এবং কানেকটিভ টিস্যুতে। প্যারেনকাইমা এবং কানেকটিভ টিস্যুতে হয় রিপেয়ার, আর হিলিং হয় আমাদের সারফেস এপিথেলিয়াম। তাহলে সারফেস এপিথেলিয়ামের মধ্যে হয় হিলিং, আর প্যারেনকাইমা এবং কানেকটিভ টিস্যুতে হয় রিপেয়ার, বা রিপেয়ার হয় প্যারেনকাইমা এবং কানেকটিভ টিস্যুতে। আর রিপেয়ার এবং রিজেনারেশন কই হয়? এটা রিজেনারেশন হয় র্যাপিডলি ডিভাইডিং এপিথেলিয়াম অফ স্কিন অ্যান্ড ইন্টেস্টাইন। রিজেনারেশন মানে নতুন করে তৈরি হওয়া, তাহলে সেটা হবে ইন্টেস্টাইনের মধ্যে, স্কিনের মধ্যে, এবং আমাদের প্যারেনকাইমাল অর্গান, নোটেবলি লিভার, এবং লিভারের মধ্যে মিলিয়ে হয়। আচ্ছা, তাহলে রিপেয়ার এবং হিলিংয়ের ক্ষেত্রে আমরা বলবো যে রিপেয়ার, সামটাইমস কল্ড হিলিং, রেফার্স টু রেস্টোরেশন অফ দ্য টিস্যু আর্কিটেকচার। আচ্ছা, সেটা ইনজুরির পরে। আচ্ছা, রিপেয়ার কোথায় হয়? প্যারেনকাইমা এবং কানেকটিভ টিস্যুতে। আচ্ছা, এখন রিপেয়ারের মধ্যে ড্যামেজ টিস্যু দুইটা প্রক্রিয়ায় গিয়ে রিয়াকশন দিতে পারে। একটা রিজেনারেশন বাই প্রলিফারেশন অফ রেসিজুয়াল, বা যতটুকু সেল, যে সেলগুলো থাকে সেগুলোর মাধ্যমে আবার ঠিক হয়ে যেতে পারে। ম্যাচুরেশন অফ টিস্যু স্টেম অ্যান্ড ডিপোজিশন অফ দ্য কানেকটিভ টিস্যু ফ্রম দ্য স্কার। আচ্ছা, কানেকটিভ টিস্যু স্কারের মধ্যে এসে জমা হবে। আচ্ছা, রিজেনারেশনের ক্ষেত্রে আমরা বলবো এটা সাম টিস্যু আর এবল টু রিপ্লেস দ্য ড্যামেজ কম্পোনেন্ট অ্যান্ড এসেনশিয়াল রিটার্ন টু নর্মাল স্টেট। তার মানে রিজেনারেশন মানে যেটা নষ্ট হয়ে গেল সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেটাই আমাদের রিজেনারেশন। যেমন ইন র্যাপিডলি ডিভাইডিং সেল, স্কিন, ইন্টেস্টাইন, এবং প্যারেনকাইমাল অর্গান যেমন লিভার, যেটা আমরা একটু আগে বললাম। আর রিপেয়ার বাই হিলিং, তার মানে যেটা রিজেনারেশন হইলে আমরা দেখলাম, আর একটা হিলিং। হিলিং যখন হবে সেখানে কানেকটিভ টিস্যু আসবে। হিল হওয়া মানে সেটাকে স্কার করা, ডেপোজিশন অফ স্কার ফর্মেশন। যেমন সেখানে কানেকটিভ ফাইব্রাস টিস্যু আসবে। এ প্রসেস দ্যাট মে রেজাল্ট ইন স্কার ফর্মেশন, যেমন ইন দ্য লাংস, লিভার, কিডনি অ্যান্ড আদার অর্গান। কনসিকুয়েন্স অফ ক্রনিক ইনফ্লামেশন, লাংসের মধ্যে, লিভারের মধ্যে, কিডনির মধ্যে। আচ্ছা, দেন আমরা জানবো সেটা গিয়ে আমাদের ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে আমাদের কানেকটিভ টিস্যু জমতে পারে। আচ্ছা, ফাইব্রোসিসের ক্ষেত্রে আমরা বলবো ডিপোজিশন অফ দ্য কোলাজেন কোথায় হতে পারে? সেটা লাংস, লিভার, কিডনি এবং অন্যান্য অর্গানের মধ্যে ক্রনিক ইনফ্লামেশনের মাধ্যমে। আর অর্গানাইজেশন মানে ইফ ফাইব্রোসিস ডেভেলপস ইন এ টিস্যু স্পেস, কোনো একটা টিস্যু স্পেসের মধ্যে যদি ফাইব্রোসিস হয় অ্যান্ড অকুপাইড বাই ইনফ্লামেটরি এক্সিডেট, এবং সেখানে যদি ইনফ্লামেটরি এক্সিডেট থাকে, ইট ইজ কল্ড অর্গানাইজেশন। ইট ইজ অ্যান অর্গানাইজিং নিউমোনিয়া এফেক্টিং দ্য লাং, যেমন লাংসের মধ্যে ঝামেলা হতে পারে। আচ্ছা, এখন রিজেনারেশন মানে একই রকম টিস্যু ডেভেলপ কোথায় করে সেটা আমরা দেখলাম। এপিথেলিয়াল অফ দ্য স্কিন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং হেমোপয়েটিক স্টেম সেলের মধ্যে। এপিথেলিয়াম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং হেমোপয়েটিক স্টেম সেলের মধ্যে একই রকম জিনিসপত্র জন্মায়। আচ্ছা, কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল অর লেবাইল সেল, উদাহরণ কি আছে? একটা সারফেস এপিথেলিয়াম, আর একটা হেমোপয়েটিক সেল। সারফেস এপিথেলিয়ামের মধ্যে বা কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল বা লেবাইল সেলের মধ্যে কী কী আছে? স্কিন, ওরাল ক্যাভিটির, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট, ইউটেরাস, ভ্যাজাইনা, দেন এক্সরে ডাক্টস অফ দ্য গ্ল্যান্ডস, বিলিয়ারি ট্র্যাক্ট, ওটা মনে রাখবো, বিলিয়ারি ট্র্যাক্ট, ডাক্ট অফ প্যানক্রিয়াস এবং স্যালাইভারি গ্ল্যান্ড। আচ্ছা, তার মানে বিলিয়ারি ট্র্যাক্ট, ডাক্ট অফ প্যানক্রিয়াস এবং স্যালাইভারি গ্ল্যান্ড, এই জায়গাটুকু সবসময় তৈরি হয় সারফেস এপিথেলিয়াম। তার মানে এটা আমাদের লেবাইল সেল, ডিভাইডিং সেল অথবা আমাদের লেবাইল সেল। আচ্ছা, এবং হেমোপয়েটিক সেলের মধ্যে আমরা বলবো বোন ম্যারোর মধ্যে থাকবে আমাদের regeneration occur from stem cell in most of the this tissue. আচ্ছা, স্টেম সেলস আর আনলিমিটেড ক্যাপাসিটি, তার মানে স্টেম সেল যত ইচ্ছা তত ডিভাইডেড হতে পারে। অ্যান্ড প্রলিফারেশন ইজ প্রোজেনি মে আন্ডারগ্রো ইন্টু ভেরিয়াস টাইপস অফ ডিফারেন্সিয়েশন। তার মানে হেমোপয়েটিক সেলের মধ্যে যে আমাদের স্টেম সেল আছে সেটার মধ্যে প্রোজেনি একটা বৈশিষ্ট্য আছে, এবং সেটা যে কোনো ধরনের টিস্যুতে রূপান্তর হতে পারে। তাইলে আমরা পাইলাম লেবাইল সেল, যেটা ইচ্ছা মতো বিভাজিত হতে পারে। স্টেবল সেল আমাদের ইনফ্লুয়েন্স পাইলে বিভাজিত হয়। আরেকটা আমাদের নন ডিভাইডিং সেল, বা যেটা আমরা বলবো পার্মানেন্ট সেল। তাইলে আমাদের যেটা কুইসেন্ট সেল বা স্টেবল সেল, সেটাকে আমরা কি বলবো? কুইসেন্ট সেল অথবা আমাদের স্টেবল সেল। আচ্ছা, স্টেবল সেল G0 বা G0 স্টেজে বসে থাকে। আচ্ছা, তার উদাহরণ কি এক্সাম্পলস আমাদের ফাইব্রোব্লাস্ট। আচ্ছা, এটা সহজে আমরা এভাবে একটু মনে রাখি যে প্রথম স্টেবল সেল আমরা কই পাবো?
প্রশ্ন আসে, তাইলে কোথাও কেটে গেল, তখন সেখানে রিজেনারেশন করতে হলো, তাহলে সেখানে থাকবে ফাইব্রোব্লাস্ট। দেন ভেসেলের মধ্যে থাকে ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল। ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল স্টিমুলেশন পাইলে তৈরি হতেই থাকবে। দেন আমাদের হচ্ছে কি স্মুথ মাসল সেল। স্মুথ মাসল সেলের মধ্যে কি থাকবে? এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা অফ লিভার। প্যারেনকাইমা অফ লিভার, প্যানক্রিয়াস অ্যান্ড কিডনি। প্যারেনকাইমা অফ লিভার, প্যানক্রিয়াস এবং কিডনি, এটা হচ্ছে সাধারণত G0 ফেজে বসে থাকে, কিন্তু স্টিমুলেশন পাইলেই হচ্ছে বিভাজিত হবে। এটি হচ্ছে স্টেবল সেল। ফ্যাট সেল, এটা স্টিমুলেশন পাইলে বিভাজিত হয়। হাড় সংক্রান্ত কি কি আছে? কন্ড্রোসাইট, কার্টিলেজ সংক্রান্ত কন্ড্রোসাইট, অস্টিওসাইট। কন্ড্রোসাইট এবং হচ্ছে অস্টিওসাইট, তার সাথে হচ্ছে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট, কন্ড্রোসাইট, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট। রক্ত সংক্রান্ত আমরা বলবো হচ্ছে আমাদের রেস্টিং লিম্ফোসাইট এবং হচ্ছে লিউকোসাইট। রেস্টিং লিম্ফোসাইট এবং হচ্ছে লিউকোসাইট। তাহলে এরা হচ্ছে সব স্টেবল সেল। তাহলে স্টেবল সেল কই কই পাবো আমরা? তার মানে দরকার হইলে বিভাজিত হতে পারবে ফাইব্রোব্লাস্ট, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, স্মুথ মাসল সেল, তার মধ্যে আমাদের বলবো প্যারেনকাইমা অফ লিভার, প্যানক্রিয়াস, কিডনি। ফ্যাট সেল, হাড় সংক্রান্ত কন্ড্রোসাইট, কার্টিলেজের অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, রেস্টিং লিম্ফোসাইট এবং হচ্ছে লিউকোসাইট। সাথে আমরা একটু টোটকা মনে রাখবো যে আমাদের লেবাইল সেল, স্টেবল সেল এবং পার্মানেন্ট সেল, 3 পদের সেল আছে। তার মধ্যে লেবাইল, স্টেবল, পার্মানেন্ট সেলের মধ্যে রিজেনারেশন হয়, তবে শুধুমাত্র পার্মানেন্ট সেলের মধ্যে রিপেয়ার হয়, কারণ এই সেলগুলো নতুন করে তৈরি করা সম্ভব না। অর্থাৎ আবারও বলি, লেবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেলের মধ্যে রিজেনারেশন হয়, কিন্তু পার্মানেন্ট সেলের মধ্যে হিলিং বা রিপেয়ার হয়। আচ্ছা, সেল সাইকেল। সেল সাইকেলের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আমাদের G1S G2M, G1S G2M, তার সাথে একটা G0 ফেজ আমরা এখানে কল্পনা করে নিতে পারি, যেইটা শুধুমাত্র থাকে হচ্ছে আমাদের স্টেবল সেলের ক্ষেত্রে। আর লেবাইল সেলের ক্ষেত্রে সবসময় G1S G2M চলতেই থাকে। তার মানে স্টিমুলেশন ছাড়াই কন্টিনিউয়াসলি সেল সাইকেল চলতে থাকে সারফেস এপিথেলিয়াম এবং হেমোপয়েটিক স্টেম সেলের মধ্যে। আচ্ছা, নন ডিভাইডিং সেলস অফ, এটা হচ্ছে আর পার্মানেন্ট সেলের ক্ষেত্রে আমরা জানলাম যে নিউরন, কার্ডিয়াক মাসল এবং হচ্ছে স্কেলেটাল মাসল। নিউরন, কার্ডিয়াক মাসল এবং স্কেলেটাল মাসল, এটা জন্মের পর যা তৈরি হয়েছে সেটাই থাকবে। আচ্ছা, এখন আমরা জানবো যে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেলস অ্যান্ড কুইসেন্ট সেলস আর কেপেবল অফ রিজেনারেশন। তার মানে তারা রিজেনারেশন করতে পারে, তার জন্য কিছু জিনিসপত্র লাগে, যেমন গ্রোথ ফ্যাক্টর ইনভলভ ইন রিজেনারেশন। তাহলে রিজেনারেশন কী কী দিয়ে হয়? তো প্রথমে আমরা মনে রাখবো যে একটা এপিথেলিয়াম তৈরি করতে হবে, তাহলে হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, সেখানে কিছু রং আনতে হবে, ক্যারাটিন আনতে হবে, তাহলে ক্যারাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর, ক্যারাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর। দেন সেখানে হচ্ছে কিছু হেপাটোসাইট তৈরি করতে হবে, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। তাহলে গ্রোথ ফ্যাক্টর ইনভলভ ইন রিজেনারেশন, মানে একই রকম সেল তৈরি করতে কি কি লাগবে মশলা? এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর EGF, ক্যারাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর KGF, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর HGF, তার মানে EKH, এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর TGFB। আচ্ছা, এখন নেক্সট আমরা একটু জানবো যে রিপেয়ার হইল হিলিংয়ের মাধ্যমে কিভাবে হবে। হিলিং যখনই হবে সেখানে হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হবে, ফাইব্রোসিস হবে এবং স্কার ফর্মেশন হবে। তাহলে হিলিং হইতে হইলে সেখানে হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু আসবে, ফাইব্রোসিস হবে এবং স্কার ফর্মেশন হবে। তাহলে গ্র্যানুলেশন টিস্যু অবশ্যই হচ্ছে হলমার্ক অফ হিলিং। যেখানে গ্র্যানুলেশন টিস্যু আসবে সেখানেই হচ্ছে হলমার্ক অফ হিলিং। এখন কোথাও হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য হিলিং। হিলিং কীভাবে করবে? হিলিং ইনভলভস a number of orderly process but all the process do not occur in every healing. আচ্ছা, তো নিচের ঘটনাগুলো হিলিংয়ের ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু এটা সবসময় হতেই হবে এমন কোনো কথা নাই। যেমন ইনফ্লামেশন ইন রেসপন্স টু ইনজুরি উইথ রিমুভাল অফ দ্য ড্যামেজ টিস্যু। ইনফ্লামেশন হবে, দেন প্রলিফারেশন হবে কার? প্যারেনকাইমা এবং কানেকটিভ টিস্যুর মধ্যে। প্রলিফারেশন হবে এবং মাইগ্রেশন হবে প্যারেনকাইমা সেলের মধ্যে এবং কানেকটিভ টিস্যুর মধ্যে, এবং সেখানে হচ্ছে টিস্যু স্কার এবং ফাইব্রোসিস হবে। ফর্মেশন অফ গ্র্যানুলেশন টিস্যু, স্কার এবং ফাইব্রোসিস, যেখানেই হচ্ছে আমাদের হিলিং হবে। উন্ড কন্ট্রাকশন, কেননা জায়গাটার মধ্যে যেহেতু আমাদের হিলিং হচ্ছে, স্কার ফর্মেশন হচ্ছে, সেই জায়গাটা কন্ট্রাক্ট করবে, এবং হচ্ছে অ্যাকিউজিশন অফ দ্য উন্ড স্ট্রেংথ, অ্যাকিউজিশন অফ দ্য উন্ড স্ট্রেংথ, এবং সেখানে একটি স্ট্রেংথ ফর্ম করবে। তাহলে এটা আমরা জানলাম যে কম্পোজিশন অফ দ্য হিলিং, যেখানে হিলিং হবে। আর প্রসেস অফ রিপেয়ার বাই হিলিং, কোথাও যদি আমাদের রিপেয়ার হয় তাহলে সেখানে কী করতে হবে? এখন
রিপেয়ার হচ্ছে। রিপেয়ার মানে আগের মতো সে চেষ্টা করতেছে, এখন কতটুকু পারে না জানা, সেটা পরের হিসাব। তার মানে হচ্ছে অ্যানজিওজেনোসিস অর নিওভাস্কুলারাইজেশন, কেটে গেছে সেই জায়গাটা আবার ভেসেল আসবে, অ্যানজিওজেনোসিস। দেন ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন, ফাইব্রোব্লাস্ট আসবে এবং হচ্ছে মাইগ্রেশন করবে এবং প্রলিফারেশন হবে। মাইগ্রেশন মানে দূর থেকে আসবে ফাইব্রোব্লাস্ট এবং সেখানে সংখ্যায় বাড়বে। ডিপোজিশন অফ দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্স না থাকলে সেখানে হচ্ছে সেলগুলো তৈরি হবে না। টিস্যু রিমডেলিং, স্কার ফর্মেশন। তাহলে প্রসেস অফ রিপেয়ার বাই হিলিংয়ের মধ্যে আমরা বলবো অ্যানজিওজেনোসিস অর নিওভাস্কুলারাইজেশন, ফাইব্রোব্লাস্ট মাইগ্রেটিং অর প্রলিফারেশন, ডিপোজিশন অফ দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, টিস্যু রিমডেলিং, স্কার ফর্মেশন। আচ্ছা, আমরা জানবো হচ্ছে অ্যানজিওজেনোসিস কী জিনিস। অ্যানজিওজেনোসিস হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ব্লাড ভেসেল নতুন করে তৈরি হওয়া, সেটা আমরা বলবো অ্যানজিওজেনোসিস। আচ্ছা, এছাড়া হচ্ছে ভাস্কিউলোজেনোসিস কী জিনিস, সেটা হচ্ছে আমাদের একেবারে মায়ের পেট থেকে ডেভেলপমেন্ট অফ দ্য প্রাইমেটিভ ভাস্কুলার নেটওয়ার্ক ডিউরিং এমব্রায়োজেনোসিস, মানে মায়ের পেটের মধ্যে ভেসেলের নেটওয়ার্ক তৈরি হওয়া। আচ্ছা, এনজিওজেনোসিস অর নিওভাস্কুলারাইজেশন, ভেসেলস আর ফর্মড ইন অ্যাডাল্ট, এটা হচ্ছে আমাদের porting or building pre-existing blood vessels. আচ্ছা, steps in angiogenesis from pre-existing vessels. আচ্ছা, কিভাবে হচ্ছে কি আমাদের একটা অ্যাঞ্জিওজেনেসিস হয় সেটা আমরা একটু জানবো। যেখানে ভেসেল হবে সেখানে প্রথমে হচ্ছে ভেসোডাইলেশন হবে, কি দিয়ে, নাইট্রিক অক্সাইড হবে, এবং সেখানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আসবে এবং সেখানে হচ্ছে আমাদের পারমেবিলিটি বাড়াবে। এক, আচ্ছা, এখানে নাইট্রিক অক্সাইড আসলো এবং হচ্ছে আমাদের ভিইজিএফ আসলো, সেখানে হচ্ছে গিয়ে স্ট্রেংথটা বাড়াইলো। দেন মাইগ্রেশন অ্যান্ড কেমোটেক্সিস অফ দ্য এন্ডোথেলিয়াল সেল, এখানে যে এন্ডোথেলিয়াল সেল থাকবে সেটা হচ্ছে মাইগ্রেশন হবে এবং হচ্ছে কেমোট্যাক্সিস হয়ে খেয়ে ফেলবে, কেননা ব্রিজ বানাইতে হবে। প্রলিফারেশন অফ এন্ডোথেলিয়াল সেল, ম্যাচুরেশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল উইচ ইনক্লুডস ইনহিবিশন অফ রিমডেলিং ইনটু ক্যাপিলারি টিবিউলস। তাইলে এখানে এন্ডোথেলিয়াল সেলের হচ্ছে আমাদের প্রলিফারেশন ঘটলো এবং রিক্রুটমেন্ট অফ দ্য পেরি এন্ডোথেলিয়াল সেল, রিক্রুটমেন্ট অফ দ্য পেরি এন্ডোথেলিয়াল সেল। আচ্ছা, নেক্সট আমরা জানবো গ্রোথ ফ্যাক্টরস ইন অ্যানজিওজেনোসিস, কোথায় নতুন ভেসেল ফর্ম করতে হলে কি লাগবে। আচ্ছা, অ্যানজিওজেনোসিস ইন্ডিউস মেইনলি বাই, এটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এক। দুই নাম্বারটা হচ্ছে অ্যানজিওপ্রোটিন 1, অ্যানজিওপ্রোটিন 1 দিয়ে ভেসেল গ্রোথ হয়। বেসিক ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর বিএফজিএফ, তার মানে বিএফজিএফ দিয়ে বেসিক ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, বেসিক ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর দিয়ে নতুন একটা ভেসেল ফর্ম করতেছে। পিডিজিএফ মানে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর এবং হচ্ছে টিজিএফ বিটা, পিডিজিএফ এবং টিজিএফ বিটা, এবং হচ্ছে অ্যানজিওটেনসিন 2 প্রোভাইডস এ নেগেটিভ সিগন্যাল। আচ্ছা, এবং কোথাও যদি আমাদের এখানে অ্যানজিওটেনসিন 2টা চলে আসে তখন হচ্ছে এখানে আর অ্যানজিওজেনেসিস হবে না, সরি, এটা হচ্ছে প্রোটিন 2, এটা হচ্ছে প্রোটিন 2, এটা হচ্ছে ভেসেল ফর্ম করতে দেন। ওকে, দেন আমরা জানবো হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এবং রিসেপ্টর ইনভলভ ইন অ্যানজিওজেনোসিস। তাহলে কী কী গ্রোথ ফ্যাক্টর কাজ করে এবং হচ্ছে রিসেপ্টর কাজ করে অ্যানজিওজেনোসিস করার জন্য। তাহলে আমরা জানি ভিইজিএফ করে, ভিইজিএফ আর2 করে। আচ্ছা, এখন ভিইজিএফ বা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর কোত্থেকে আসে, সেটা হচ্ছে মেসেনকাইমাল এবং স্ট্রোমাল সেল থেকে। ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আসে মেসেনকাইমাল এবং স্ট্রোমাল সেল থেকে আসে। ভিইজিএফ, এটা হচ্ছে আমাদের ভিইজিএফ আর2টা আসে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল সেল থেকে। আচ্ছা, অ্যানজিওপ্রোটিনস ইন এমব্রায়োনিক ভাস্কুলোজেনোসিস অ্যান্ড অ্যাডাল্ট অ্যানজিওজেনোসিস, এটা হচ্ছে ANG1 স্টিমুলেট, ANG2 ইনহিবিটেড। তার মানে হচ্ছে ANG1 মানে অ্যানজিওপ্রোটিন 1 যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্টিমুলেট করবে ভেসেল ফর্ম করার জন্য, আর অ্যানজিওপ্রোটিন 2 হচ্ছে সেটাকে ইনহিবিট করবে। ফর স্ট্যাবিলাইজিং নিউ, এটা হচ্ছে ফর্মড ফ্রাজাইল ভেসেল, সেটার জন্য আমরা বলবো পেরিসিস্ট অ্যান্ড স্মুথ মাসল সেলস অ্যান্ড ডিপোজিশন অফ ECM প্রোটিন, তার মানে হচ্ছে ইন্টিগ্রিনস, ম্যাট্রিসেলুলার প্রোটিনস অ্যান্ড হচ্ছে আমাদের প্রোটিনেস। তাইলে হচ্ছে ECM প্রোটিন যারা আছে তারাও হচ্ছে আমাদের ভাস্কুলো জেনেসিসে হেল্প করে। তাহলে ECM প্রোটিনস, তার মধ্যে কি কি আছে, ইন্টিগ্রিনস, ম্যাট্রিকুলার প্রোটিনস, ম্যাট্রিসেলুলার প্রোটিনস অ্যান্ড প্রোটিনেস, এরাও হচ্ছে কি আমাদের ইনভলভ ইন অ্যানজিওজেনোসিস। আচ্ছা, ঠান্ডা মাথায় আমরা একটু চিন্তা করি যে কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, কিছু সাইটোকাইন আছে যারা হচ্ছে রিজেনারেশন এবং উন্ড হিলিংয়ের মধ্যে হেল্প করে। তা আমরা একটু মনে রাখি যে কিছু গ্রোথ ইনহিবিটরস আছে, মানে কোথাও একটা উন্ড হিলিং হইতে দেবে না।
কে কে আছে তার মধ্যে হচ্ছে হেপারিন, হেপারিন উনহিল হতে দেয় না, ইন্টারফেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, অ্যাঞ্জিওপ্রোটিন 2। তো এটা মনে রাখবো, গ্রিন গ্রোথ ইনহিবিটর আসতে হচ্ছে হিপা, HIPA। হিপা হচ্ছে গ্রোথ ইনহিবিটরস, তাহলে গ্রোথ ইনহিবিটরস হিসেবে আসতে হচ্ছে হিপা। কে কে? হেপারিন, ইন্টারফেরন, আই থেকে ইন্টারফেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2, অ্যাঞ্জিওপ্রোটিন 2। তাহলে কোথাও আমি গ্রোথ নষ্ট করে দিতে চাবো, কি দিয়ে দিব? হেপারিন দিয়ে দিব। কি দিয়ে দিব? ইন্টারফেরন দিব। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 দেব, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 দিব, এবং অ্যাঞ্জিওপ্রোটিন 2, অ্যাঞ্জিওপোয়েটিন 2। আচ্ছা, গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড সাইটোকাইনস ইনভলভ ইন রেগুলেশন অ্যান্ড উন্ড হিলিং। আচ্ছা, তাহলে কারা কারা হচ্ছে উন্ড হিলিংয়ে হেল্প করে? যেমন হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর EGF, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা TGFA, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা, দেন হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, লিভারের কিছু কাজ আছে সেটাও আসবে, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল গ্রোথ ফ্যাক্টর, আইসোমার ABCDVEGF, তার মানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর হিসেবে কে কে আছে? ABCD পর্যন্ত আছে। দেন প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট থেকেও গ্রোথ ফ্যাক্টর আসে, ABCD আসে। দেন ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর FGF, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, কেরাটোনোসাইট গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, তার মানে এরাও হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর হচ্ছে আমাদের রিজেনারেশনে হেল্প করে। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিনস এবং হচ্ছে ইন্টারফেরন আলফা, ইন্টারলিউকিন 1 এবং হচ্ছে INF6, ইন্টারলিউকিন 1 এবং INF6, এরা হচ্ছে আমাদের গ্রোথের মধ্যে হেল্প করে। তাহলে আমরা আবারও বলবো, সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড সাইটোকাইনস ইনভলভস ইন রিজেনারেশন অ্যান্ড উন্ড হিলিং। একটা হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর। এপিডার্মিস থেকে আমরা বলবো এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, সেটাকে ট্রান্সফর্ম করার জন্য ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর। তার সাথে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ABCD, প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। রক্তের মধ্যে আমরা বলবো ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ক্যারাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর KGF, ক্যারাটিনোসাইট গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিনস এবং হচ্ছে ইন্টারফেরন, এরা সবাই হচ্ছে আমাদের গ্রোথকে প্রমোট করবে।